50টা আমরা দেখব 50টা ইউজফুল শর্টকাট, যেগুলো যে প্রথম কম্পিউটার চালাতে শিখেছে বা কোনো অফিসিয়াল কাজ করবে তখন অবশ্যই একে প্রয়োজন 50টা শর্টকাট কিট। এই 50টা শর্টকাট কিটও যেমন তোমার যদি হাতে স্পেশালিস্টভাবে হয়, তুমি কম্পিউটারে সুপার ফাস্ট হয়ে যাবে। খুবই বিগিনার লেভেলের নলেজ 50টা ইউজফুল শর্টকাট আমরা এখানে শিখব। এখন সবাই চায় কম্পিউটার ভালোভাবে অপারেটিং করতে, কিন্তু কম্পিউটার ভালো অপারেটর হওয়ার জন্য তাকে কম্পিউটারের সব কিবোর্ডগুলোকে কাজ জানা দরকার, কিছু শর্টকাট জানা দরকার, অবশ্যই প্রয়োজন, যেগুলো ডেলি ইউজ হয় এবং খুবই ইউজফুল। এগুলো যখন তুমি দেখবে তোমার অফিসের আর আদার এমপ্লয়েন্ট বা যে বস আছে সে তোমাকে সাব্বাস করবে। হ্যাঁ, যদি তুমি কম্পিউটার স্টুডেন্ট বা ভালো অপারেটর বা কোনো জব করতে যাও, তখন তোমার শর্টকাটগুলো অবশ্যই জানা দরকার, যা তোমার কাছে গতিকে আরও বাড়িয়ে দেবে। এমন কিছু শর্টকাট বলবো যা ডেলি ইউজ হয়, অফিসে অনেক ব্যবহার হয়, এ কারোর সঙ্গে কোনো জানেই না। আমার কাজ হলো কিছু টিপস তোমাকে জানাবো, এই শর্টকাট অবশ্যই জানা দরকার। চলো শুরু করি, লেটস বিগিন। প্রথম আমরা উইন্ডো কি দিয়ে কিছু ব্যবহার শিখব। উইন্ডো কি দিয়ে দেখানো হবে। উইন্ডো কি দিয়ে কত কিছু করা যায়। এটি কিবোর্ডের সব থেকে নিচের দিকে থেকে নোটিশ করে দেখো। এর সঙ্গে অন্য কি সংযোগ ব্যবহার করে দেখানো হবে কীভাবে শর্টকাট আমরা ইউজ করব। এই সামান্য উইন্ডোজ কি, এই উইন্ডোজ কি দিয়ে আমরা বিভিন্ন রকম 1 নম্বর তোমার কম্পিউটার সম্পর্কে জানার জন্য কম্পিউটারের প্রসেসর কি, কম্পিউটারের সিপিইউ কি, কম্পিউটারের র্যাম কত, বিভিন্ন কিছু জানার জন্য উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 9 সব কিছু কম্পিউটার সব উইন্ডোজে কাজ হবে। কম্পিউটার প্রপার্টি সম্পর্কে জানার জন্য উইন্ডো প্লাস পজ যখন তুমি প্রেস করবে তোমার সিস্টেমের সমস্ত কিছু চলে আসবে এটা দেখার জন্য। উইন্ডো প্লাস পজ কোন মনিটর ব্যবহার করছো বা কোন র্যাম আছে, ডেল কম্পিউটার, কিবোর্ডে কি, সব কিছু তুমি একের পর এক পড়বে। তারপরে পোজ ব্রেক। 2 নম্বর আমরা শিখব যে কোনো অ্যাপে থাকাকালীন তুমি যে পাওয়ার পয়েন্ট আছো বা উইন্ডোজ আছে বা ফটোশপ আছো, যে কোনো কিছুতে সফটওয়্যারে থাকো না কেন, সেটাকে মিনিমাইজ করে তুমি ডাইরেক্টলি ডেস্কটপে আসার জন্য যে শর্টকাটটা আমরা 2 নম্বর ব্যবহার করি উইন্ডোজ প্লাস ডি যখন ব্যবহার করা হবে, এটা করে দেখো, দিলেই ওপেন থেকে তোমার মিনিমাইজ হয়ে ডাইরেক্ট ডেস্কটপে এসে চলে আসবে। আবার 2বার প্রেস করলে তোমাকে আবার সেই সিস্টেমের মধ্যেই দেখানো হবে, ওপেন হবে। সুইচ কি বলা হয় এটা, উইন্ডোজ প্লাস ডি ডেস্কটপ, এবং যে সফটওয়্যারে তুমি কাজ করছো সেখান থেকে ডেস্কটপ, আর ডেস্কটপ থেকে সেখানে। এটা হচ্ছে 2 নম্বর শর্ট। 3 নম্বর শর্টকাট উইন্ডোজ প্লাস এম মিনিমাইজ অল। এটি করলে মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ করার জন্য অন্য ধরনের আছে, তবে এইটা উইন্ডোজ প্লাস এম টেলে সেই সফটওয়্যারটা মিনিমাইজ হয়ে যাবে। 4 নম্বর শিখব কি, যখন তুমি উইন্ডোজ কি প্লাস সি প্লাস এম আনডু দ্য মিনিমাইজ, এই আনডু দ্য মিনিমাইজ একই একটা মিনিমাইজ হবে, আবার ফের ম্যাক্সিমাইজ হয়ে যাবে, আবার যেমন ছিল তেমন হয়ে যাবে। তাহলে একটা আমরা উইন্ডোজ এম আর না উইন্ডোজ শিফট এম আনডু দ্য মিনিমাইজ টার্ন। দেখো এম করে এবং শিফট এম করে, বুঝতে পেরেছো এটা কি। উইন্ডোজ ডি বা উইন্ডোজ এর একই ডেস্কটপে চলে আসবে। উইন্ডোজ ডি দিলেও ডেস্কটপে চলে আসবে, উইন্ডোজ এম দিলেও ডেস্কটপে চলে আসবে। এবার আমরা 5 নম্বর শর্টকাট। এটার জন্য অবশ্যই নেট প্রয়োজন। এটা ডেস্কটপে একটা বিশাল বড় ধরনের একটা কার্যকারী। হ্যাঁ, এটাকে করতে গেলে নেট প্রয়োজন। ডেস্কটপে ড্র করা, ডেস্কটপে বিভিন্ন পড়ানোর জন্য একটা সাধারণ পুরো হোয়াইট বোর্ড চলে আসবে। তার জন্য উইন্ডোজ প্লাস ডাব্লু যখনই করবে একটা হোয়াইট বোর্ড চলে আসবে, স্পেন আসবে, সেখানে রাইট কর্নারে তুমি দেখবে বিভিন্ন রকমের স্পেন, পেন্সিল ইত্যাদি কিছু আছে। সেখান থেকে ইচ্ছে মতন ওপেন, কপি, ক্রপ সব কিছু করতে পারবে। লেখানো, পড়ানো, পুরো একটা বড় সাদা ব্ল্যাঙ্ক পেজ হোয়াইট বোর্ড চলে আসবে। এখানে তুমি ইচ্ছা মতো সব কিছু করতে পারবে। এই হোয়াইট বোর্ড জন্য পেন্সিল, পেন সব আছে, পড়ানোর জন্য খুবই ভালো। কোনো শপের মতো বা কোনো একটা শেপ পাহাড়ের মতো তৈরি করো, ভুল হয়ে গেল আবার তুমি ইরেজার দিয়ে, রবার দিয়ে মুছে দাও। তাই পড়ানোর সময় এটি ব্যবহার করা হয়। এটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং এটা বড় স্ক্রিন হলে আরও ভালো হয়। ফুল স্ক্রিন, নিপ, স্ক্রিনশট ইত্যাদি কি দিয়ে দেখো, মার্কার পাবে, চিহ্ন করার জন্য পয়েন্ট পাবে,
হাইলাইট করার জন্য, ক্রপ করার জন্য, সেভ করার জন্য, কপি পেস্ট করার জন্য সমস্ত কিছু এটা নেটের প্রয়োজন হয়। ডেস্কটপে ড্র ডাব্লু উইন্ডো প্লাস ডাব্লু খুবই একটা কার্যকারী হোয়াইট বোর্ড। তারপর আমার সেগুলো 6 নম্বর শর্টকাট উইন্ডোজ প্লাস ই ফাইল এক্সপ্লোরার। এটা করতে গেলে খুবই সুন্দর। এটা কোনো সেভ অ্যাজ না টেপে ডাইরেক্টলি তুমি কন্ট্রোল ডাব্লু প্লাস উইন্ডোজ কি প্লাস ই টিপলে তোমার ফাইল এক্সপ্লোরার হয়ে যাবে। তুমি দিস পিসিসে গিয়ে যেমন তুমি সেভ করতে পারো ঠিক তেমনই আমরা কম্পিউটারে গিয়ে করবো। এটা ড্রাইভ বা ফাইল এক্সপ্লোর করার জন্য, ওপেন করার জন্য আমি উইন্ডোজ ই ফাইল এক্সপ্লোর করার জন্য এটা প্রেস করে দেখবে সব ফাইল ওপেন হয়ে যাবে। দিস পিসি ক্লিক করলে সব ড্রাইভ দেখতে পাবে। বা যদি কম্পিউটারে ড্রাইভার কাজ করতে হয় তাহলে বারবার কম্পিউটারে দিস পিসি ডবল ক্লিক না করে তুমি ডাইরেক্টলি উইন্ডো প্লাস ই দেখো ওই এক্সপ্লোর 5-এ তুমি চলে আসতে পারবে, ফাইলে চলে আসতে পারবে। যে কোনো জায়গাতেই তুমি এটা উইন্ডোজ প্লাস ই করলে চলে আসতে পারবে। বারবার দিস পিসি ডবল ক্লিক করে আবার অন করা এটা না করে উইন্ডোজ প্লাস ই করে দেখো, টাইম সেভ হবে। তবে তাড়াতাড়ি কাজের জন্য করতে পারো। আর এই তাড়াতাড়ি কাজের জন্যই তো আমরা শর্টকাটগুলো শিখছি, যাতে সুপার ফাস্ট হতে পারি কম্পিউটারের ওপরে। এবার আমরা যাবো, যদি তুমি কোনো প্রোগ্রামকে স্টার্ট করার জন্য রান কমান্ড বোর্ড কুইকলি স্টার্ট হবে। উইন্ডো প্লাস আর রান কমান্ড একটা বক্স চলে আসবে, সেখানে তুমি প্রেস করলেই নেম টাইপ করলেই তোমাকে স্টার্ট হয়ে যাবে। বিভিন্ন পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, যেটাই তুমি করবে এটা একটা এক্সটেনশন নাম আছে, সেই নেম তুমি টাইপ করলেই এই রান কমান্ড বক্সে এন্টার করলেই তুমি সেইখানে চলে যাবে। উইন্ডোজ প্লাস আর খুবই একটা কার্যকারী একটা শর্টকাট। এবার আসলে আমরা 8 নম্বর শর্টকাট। এটা টেক্সট বারের উপরে চালু থাকে, অ্যাক্সেস করতে কি বোতাম দিয়ে করতে হয় দিয়ে প্রোগ্রামগুলো যদি তুমি চালু করতে যাও তাহলে অ্যাক্সেস করতে চাও তাহলে টাস্ক বারে বিভিন্ন রকমের প্রোগ্রাম অন করে রাখবে। সেই প্রোগ্রামগুলোকে একের পর এক করার জন্য কোনটা কীভাবে সুইচ করবে বা কীভাবে অ্যাক্সেস করবে উইন প্লাস টি এরকম করে দেখো টেক্সট বারে একটা ধাপে তোমার যে অপশানে চলে যাবে। এটা করলে খুবই সহজেই যে কোনো অপশানকে এবার তারপরে টি করে বা যে অপশানটা তোমার চাও সেটাকে ট্যাব মারলে সেটা তোমার সামনে চলে আসবে। তবে আগে কি ধরো 5-10টা কোনো তুমি সফটওয়্যারে প্রোগ্রামে কাজ করছো 3-4টে, তখন উইন্ডোজ প্লাস টি করে তুমি যেটায় যাবে সেটায় গিয়ে তুমি ক্লিক করলে ট্যাব দিলেই সেটা ওপেন হয়ে যাবে। আরও একটা কি উইন্ডোজ প্লাস 1 2 3 এমন করে সিরিয়াল অনুযায়ী হয়ে থাকে। এটা করলেও তুমি এটা করতে ওপেন করতে পারবে। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। উইন্ডোজটি বা উইন্ডোজ 1 2 3 করে ওপেনও করতে পারবে, আবার ক্লোজও করে দিতে পারবে। এবার আমরা সেব 9 নম্বর শর্টকাট উইন্ডোজ প্রজেক্টর স্ক্রিন। এই প্রজেক্টর স্ক্রিনটা অনেক জায়গায় ব্যবহার হয়, যেমন আধার কার্ড সেন্টারে ব্যবহার হয় বা আরও সেন্টারে। একই সেমই তুমি যে স্ক্রিনে কাজ করবে ওই সেম স্ক্রিন আরও একটা স্ক্রিনে দেখানোর জন্য এই উইন্ডোজ প্রজেক্টর চলে আসবে। সেখানে তোমাকে সেকেন্ডারি স্ক্রিন শো হবে, সেখানে একই কিছু জিনিস দেখতে পাবে, সেম জিনিস। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এটা ব্যবহার করার জন্য কীভাবে হয় সেটা তো আমরা জানতাম না, এখন জেনে গেলাম। উইন্ডোজ প্লাস প্রজেক্টর স্ক্রিন। আমরা দেখবো 10 নম্বর কিবোর্ড শর্টকাট উইন্ডোজ প্লাস জি। কম্পিউটার প্রেস করে দেখো, কম্পিউটারে বিভিন্ন রকমের ফটো বা রেকর্ডিং বা যে কোনো কিছু তোমাকে এটা করতে গেলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। উইন্ডোজ প্লাস জি করলেই সেখানে ফটো তুলতে পারবে বা তোমাকে রেকর্ডিং চালু করতে পারবে, অন করতে পারবে, স্টপ হবে, বিভিন্ন রকম করার জন্য এই কন্ট্রোল জি উইন্ডোজ জিটা তুমি প্রেস করবে। আর প্লাস আই টিপলে রেকর্ডিং চালু এবং স্টার্ট চালু করতে পারবে। 11 নম্বর শর্টকাট ওয়ার্ড স্কেল পাওয়ার পয়েন্ট। কিছু লিখছো, কোনো নোটপ্যাড বা কোনো কিছু লিখছো, সেখানে তোমাকে ইমোজি প্রয়োজন। যেমন হোয়াটসঅ্যাপে আমরা যে ইমোজিগুলো দেই উইন্ডোজ 10-এতে এটা আছে, 7-এও আছে, ক্লিক করলেই পাবে। সেই ইমোজি ইনসার্ট করার জন্য আমরা কোথায় পাবো ইমোজিগুলো, তার জন্য আমরা লিখবো উইন্ডোজ প্লাস সেমিকোলন। এটা ইমোজি অপশান চলে আসবে। এখান থেকে হিন্দি লেখাও করা যায়। এই প্রোগ্রামটা চালু হলে এখান থেকে হিন্দি লেখাও করা যায়। ইমোজি প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার। এটা কম্পিউটারেও আমরা পাই হোয়াটসঅ্যাপের মতন ইমোজ দিতে, সেই উইন্ডো প্লাস সেমিকোলন। 12 নম্বর শর্টকাটটা আমরা জানবো ইন্টারনেটে যত কোনো একটা তোমার নোটস, সেই নোটসকে তুমি পড়তে চাও বা সেই নেটটাকে তুমি সংরক্ষিত করে রাখতে হবে, কপি করে তোমাকে
রেখে দিতে চাও, তখন এই যে বারবার কপি করে আবার উইন্ডো মানে ওয়ার্ডপ্যাডে বা নোটপ্যাডে এসে তুমি সেটাকে কপি করে রেখে দেবে, আবার সেখানে গিয়ে কপি করে আবার এখানে এসে রেখে দেবে। তার থেকে তুমি সেখানে অনর্গল তোমার যে পয়েন্ট ইচ্ছা সেই পয়েন্টকে সিলেক্ট করে কপি করে রাখো। সমস্ত পয়েন্টকে কপি করা হয়ে গেলে এবারে তুমি একবার উইন্ডোজ প্লাস ভি প্রেস করো, ক্লিপবোর্ড চলে আসবে। সেই ক্লিপবোর্ডে তুমি যত কিছু পয়েন্ট কপি করেছো সব পরপর থেকে যাবে, এবং এই ক্লিপবোর্ডটা নিয়ে তুমি যে কোনো ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড সেখানে গিয়ে তুমি পেস্ট করে দিতে পারবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ নোটস, অনেকগুলো নোটস একসাথে তুমি কপি করে নিতে পারবে। বারবার কপি পেস্ট না করে একেবারে কপি করে পরে সেখানে ক্লিপবোর্ড ওপেন করে সেখানে পেস্ট করে দিতে পারবে। তবে কি ক্লিপবোর্ডটা আগে পরিষ্কার আছে কিনা, ক্লিন আছে কিনা, এমপেড আছে কিনা দেখে নেবে। প্রথমে কন্ট্রোল উইন্ডো কি প্লাস ভি টিপে যে ক্লিপবোর্ড ওপেন হবে সেখানে অল ক্লিয়ার করে নেবে। অল ক্লিয়ার করার পরে তারপরে তুমি তোমার ইচ্ছা মতন পয়েন্টগুলোকে কপি করে সেখানে রেখে দেবে, এবং কপি করা কমপ্লিট হয়ে গেলে যেখানে তুমি চাও পেস্ট করতে সেই জায়গায় গিয়ে উইন্ডো প্লাস ভি টিপে সেই ক্লিপবোর্ড আসবে, ক্লিপবোর্ডে গিয়ে একের পর তুমি সেটাকে ঠিক করে নিতে পারবে। এটা একটা খুব মজাদার বারবার কপিকে একেবারে পেস্ট করার জন্য ক্লিপবোর্ড। আমরা 13 নম্বর শর্টকাটটাও খুব গুরুত্বপূর্ণ। উইন্ডোজ প্লাস মাইনাস করলে জুম ইন জুম আউট, যেখানেই তোমার মাউস বা তোমার যে মাউস পয়েন্টার থাকবে সেখানে জুম ইন জুম আউট করার জন্য উইন্ডোজ মাইনাস দেখবে সেখানে জুম ইন হবে, জুম আউট হয়ে যাবে। এটা খুবই ভালো একটা সিচুয়েশান। এটা যখন কোনো টিচার তার কম্পিউটার স্টুডেন্টকে পড়াতে চায় তখন খুবই ভালোভাবে ফোকাস করতে পারে। জুম ইন জুম আউট করার জন্য উইন্ডোজ বাটনের খুবই পরিবর্তন, প্লাস মাইনাস করে দেখলে উইন্ডোজ বাটনে অনেক কাজ আছে। এটা দিয়ে আমরা কিছু জানতামই না, তবে এটা দিয়ে অনেক আমরা কাজ শিখলাম, আরও শিখব। ধরো তোমার কম্পিউটারের ডেস্কটপের উপরে দুটো সফটওয়্যারের কাজ হচ্ছে, একটা পাওয়ার পয়েন্ট, একটা ধরো ওয়ার্ড। 14 নম্বর শর্টকাটটা শিখব। সেটা হলো কি, বিভিন্নভাবে যে সফটওয়্যার তুমি কাজ করছো সেই সফটওয়্যারকে উইন্ডোজ কি হিসাবে উইন্ডোজ অ্যারো গেল, লেফট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো, সব অ্যারোগুলো প্রেস করে দেখো কি হয়। এই যে সফটওয়্যারে তুমি কাজ করছো এগুলো সাইট হতে থাকবে। ইচ্ছা করলে ডবল ক্লিক করে তুমি সাইট করে নিতে পারো। এটা খুবই একটা মজাদার টিপস। একসাথে ডবল সাইট বা দুটো সফটওয়্যারকে একসাথে কাজ করতে পারো। ধরো তুমি দুটো সফটওয়্যারে কাজ করছো, পাওয়ার পয়েন্ট ও ওয়ার্ড, তখন দুটো ওয়ার্ডকে সুইচ করার জন্য উইন্ডোজ প্লাস ট্যাব এটা খুবই গুরুত্বপূর্ণ। সুইচ হবে ওপেন উইন্ডোজ ডেস্কটপ, ট্যাব ফাইল খুঁজতে পারো, যে কোনো ফাইল তুমি এখান থেকে শো করে নিতে পারো একটি প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে সরে যাওয়ার জন্য। আমরা এইমাত্র ইউজফুল যে 15টা শর্টকাট শিখলাম, এই 15টা শর্টকাটের মধ্যে সবটাই প্রায় উইন্ডোজ কি দিয়ে কী করা যায়। উইন্ডোজ কি দিয়ে স্ক্রোল, উইন্ডোজ কি দিয়ে বিভিন্ন রকমের সুইচ কি, উইন্ডোজ কি দিয়ে টেক্সট বার বিভিন্ন করা, উইন্ডোজ পি, প্রজেক্ট স্ক্রিন, উইন্ডোজ ডি, উইন্ডোজ ইমোজি, সমস্ত কিছু এতক্ষণ শিখলাম উইন্ডোজ দিয়ে। এবার আমরা শিখব 16 নম্বর শর্টকাটে একটা তুমি র্যান্ডামলি একটা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে একটা র্যান্ডাম প্যারাগ্রাফ নেওয়ার যে আমাদের একটা খুব মারাত্মক টিপস জানা আছে। এটা খুবই কার্যকারী, এটা কেউ জানে না, এটা খুবই ইন্টারেস্টিং। তুমি সমান দিয়ে তারপরে গিয়ে র্যান্ড ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার মারলেই কিন্তু বড় একটা প্যারাগ্রাফ MS ওয়ার্ডে তুমি পেয়ে যাবে। এটা একটা সাপোর্টিং, এটা প্র্যাকটিস প্যারাগ্রাফ বলা হয়। এটা কিন্তু খুব মজাদার জিনিস। র্যান্ড ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেট দিয়ে এটা করা যায়। এটা MS ওয়ার্ডে হয়ে যায়। তাহলে এইভাবে আমরা 16 নম্বরে কী করলাম, একটা র্যান্ডাম নিলাম, তারপর সেটাকে সেই যে প্যারাগ্রাফটাকে অল সিলেক্ট করার জন্য আমাদের আসলে 16 নম্বর যে শর্টকাটটা হলো Ctrl+A, সিলেক্ট অল। প্যারাগ্রাফটা পুরোপুরি সিলেক্ট হয়ে যাবে। এই যে প্যারাগ্রাফটা আমরা সিলেক্ট করলাম, এবার আমাদের 17 নম্বর শর্টকাট। 17 নম্বর Ctrl+Z করলে কি দেখে আবার ফিরে পাবো, আন্ডু রিডু, এইভাবে পিছনের দিকে যেতে পারবো। ধরো একটা টেক্সটকে তুমি বোল্ড করলে, ইটালিক করলে,
বিভিন্ন ফরম্যাটে চেঞ্জ করলে তারপর তাকে আবার চাও যে আগের রূপে পেবার জন্য, যে ভুল হয়ে গেছে মাফ করে দাও, আমরা আগে ফিরে যাব। তাই সেই ফিরে যাওয়ার জন্য কম্পিউটার কিন্তু ভুলকে ক্ষমা করে দেয়, লাইফে কিন্তু এটা হয় না। তো এই ভুলকে ফিরে যাওয়ার জন্য, আন্ডু করার জন্য কন্ট্রোল জেড এমন করে আমরা ফিরে যেতে পারি। তো 17 নম্বর শর্টকাট শিখলাম কন্ট্রোল জেড। আমরা 18 নম্বর যে শর্টকাটটা শিখবো সেটা আরও মজাদার, কেননা এই যে আমরা আন্ডু করে ফিরে আসলাম, আমাদের মনে পড়ে গেলো না ফিরে, এই যে কন্ট্রোল জেড করে আমরা ফিরে গেলাম, আমরা সেটা ফিরবো না, আবার চাই যে ভুলটা আমাদের চাই, তখন কন্ট্রোল ওয়াই রিডু। তাহলে আন্ডু রিডু এখানে শেখা হলো। সেই যে ইটালিক বোল্ড সাইজ সেইগুলো আমরা আবার পাওয়ার জন্য কন্ট্রোল রিডু করার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। এবার আমরা 19 নম্বর শর্টকাট। 19 নম্বর শর্টকাটটা হলো কন্ট্রোল ডি, ডুপ্লিকেট। এটা কিন্তু দু জায়গায় দু রকমের কাজ করবে। যদি তুমি এমএস পয়েন্টের মধ্যে ওপেন থাকো, তখন যদি তুমি সেখানে গিয়ে কন্ট্রোল ডি করো, সেখানে তুমি ফন্ট বা ডায়লগ বক্স পাবে। এখানে বিভিন্ন রকমের তুমি ফন্টের স্টাইল, ফন্টের বোল্ড, ইটালিক, ফন্ট সাইজ বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবে। এটা তো ফন্ট ডায়লগ বক্স এমএস ওয়ার্ডের মধ্যে গিয়ে তুমি খালি জায়গায় কন্ট্রোল ডি করো। আর যদি তুমি চাও না কন্ট্রোল ডি আর ডুপ্লিকেট যেটা সেটা ইউজ করার জন্য, সেটার জন্য হলো কোনো অবজেক্টকে নিয়েছো, সেই অবজেক্টকে পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ডে বা স্কেলে যেখানে খুশি নেওয়ার জন্য কন্ট্রোল ডি টিপলে দেবে, ডুপ্লিকেট হবে। একইভাবে নতুন আরেকটি তৈরি হয়ে যাবে। এই কন্ট্রোল ডির কাজটা হচ্ছে একটা খালি জায়গায় কোনো ইমেজ বা কোনো একটা ড্র করে কোনো একটা শেপ তৈরি করলে সেই শেপটাকে সিলেক্ট রেখে তুমি যদি কন্ট্রোল ডি করো, তাহলে ডুপ্লিকেট মানে মনে রাখো এই কন্ট্রোল ডির কিন্তু দু রকমের কাজ। একটা কন্ট্রোল ডি করলে ফন্ট ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে যদি ওয়ার্ডের মধ্যে গিয়ে করো। আর যদি না করো, যদি কন্ট্রোল ডি এমনি কোনো পিকচার বা কোনো ইমেজ বা কোনো শেপকে ড্র্যাগ করে সেটাকে সিলেক্ট রেখে তুলে করো, ডুপ্লিকেট মানে আরও একটি অনেকটাই কন্ট্রোল ভি প্লাস কপি হোক, মানে কপি পেস্টের মতো। তবে সিভি কপি পেস্ট করতে হয়, ডাইরেক্টলি ডুপ্লিকেট হয়ে যাবে। এটা খুব মনে রাখার কাজ এবং খুবই মজাদার জিনিস। 20 নম্বর শর্টকাটটা হলো কন্ট্রোল এ ফাইন্ড। কন্ট্রোল ফাইন্ড খুবই কার্যকরী কোনো এক্সেলের জন্য বা কোনো মাইক্রোসফট ওয়ার্ডের জন্য এটা খুব ব্যবহার হয় ফাইন্ড। এই যে ফাইন্ড, রিপ্লেসমেন্ট বা গো টু, এইগুলো কিন্তু এই যে বক্সটা একই বক্সের মধ্যে আছে, এই বক্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা দিয়ে অনেক অনেক বড় বড় প্যারাগ্রাফকে সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, মানে তুমি নিজে হ্যান্ডেল করতে পারবে। এই জন্য আমরা শেখাবো এটা কন্ট্রোল এফ ফাইন্ড। এই ফাইন্ড অপশন ওয়ার্ডের মধ্যে গিয়ে বা এক্সেলের মধ্যে গিয়ে যখন তুমি কন্ট্রোল এফ করবে, তখন দেখবে একটা ডায়লগ বক্স চলে আসবে। সেই ডায়লগ বক্সে তুমি একটা ওয়ার্ড লিখে দেখবে, তারপরে এন্ট্রি করে দেখবে ওই ওয়ার্ডটা কতবার লেখা আছে সব কিছু কিন্তু হাইলাইট হয়ে যাবে, নীল কালার সবুজ কালার হয়ে হাইলাইট হয়ে যাবে কতবার তুমি ওয়ার্ডটা লিখেছ। এই জন্য এফ ফাইন্ডের খুবই কার্যকর। এরকমভাবে কন্ট্রোল এইচ আমরা 21 নম্বর শর্টকাট রিপ্লেসমেন্ট। এটা কিন্তু খুব একটা মারাত্মক জিনিস রিপ্লেসমেন্ট। ইনকেস কোনো বড় একটা ডকুমেন্টস বা কোনো একটা ফাইলে তোমাকে আর্জেন্টলি কিছু করতে হবে, যেমন রিপ্লেসমেন্ট করতে হবে, তখন কন্ট্রোল এইচ যেমন রিপ্লেসমেন্ট, এই রিপ্লেসমেন্টটা ফাইল রিপ্লেসমেন্ট করে একই জায়গায় বক্সে থাকবে। এই রিপ্লেসমেন্টটা এমনই যেমন তুমি আগে যেমন করেছিলাম যে ফাইন্ড বক্সে গিয়ে হাইলাইট হচ্ছিলো, ঠিক সেম একই কন্ট্রোল এইচ যখন তুমি রিপ্লেসমেন্ট, ওখানেও একটা বক্স আসবে। সেই বক্সে তুমি যে ওয়ার্ডটা লিখতে চাও সেই ওয়ার্ডটা তুমি লিখলে, এবার সেই ওয়ার্ডটা ধরো লেখা আছে গাল, তুমি সেই গাল জায়গাগুলো সব বয় করবে, নিচে লিখে দেবে রিপ্লেসমেন্ট কী করতে চাই বয়। যখন তুমি বয় লিখে এন্টার টেপে সব জায়গাগুলো যে কোনো জায়গায় তুমি বয় কাজ লেখা ছিল সব বয় হয়ে যাবে। এমনকি বড় বড় এগ্রিমেন্ট বা বড় বড় এতে মানে ডকুমেন্টসে ডেট টাইম চেঞ্জ করতে হয়, যে আজকে এই ডেটে হবে না অন্য ডেটে হবে, তখন কতবার ডেট চেঞ্জ করবে, তখন ওই রিপ্লেসমেন্টে প্রেস করে ডেট টাইমকে পরিবর্তন করার জন্য সেই বক্সে গিয়ে তুমি ডেট টাইম করবে। এইভাবে অনেক কিছুকেই পরিবর্তন করা যায় এই রিপ্লেসমেন্ট। আমির খানের একটা বই ছিল, সেখানে চমৎকার লেখা ছিল, সেই চমৎকার লেখাটা তুমি এমন একটা সেই লেখাটা পাল্টে দিয়ে আমির খান ব্যালেস্টার করে দিয়েছিল। তো এরকম মজাদার কিছু আছে। তো সেই মজাদার হিসেবেই এটা একটা কিন্তু খুবই একটা মানে গুরুত্বপূর্ণ। এটার ব্যবহার আমরা আরও ভালো ভালো জায়গায় দেখব। এটা অফিসিয়াল কাজে সবসময় প্রয়োজন হয়। এবার আমরা যাবো 22 নম্বর শর্টকাট কন্ট্রোল জি, গো টু। এই গো টুটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা তো ধরো একটা দুটো পেজে কাজ করি, কিন্তু এমন এক অফিস, এমন এক এমপ্লয় যখন তুমি হবে, তোমাকে হয়তো 100 পেজ এরকম, ওয়ার্ডে তো অনেক পেজে 1024টা না কটা পেজ থাকে সঠিক মনে নেই। তো ওই
পেজগুলোর মধ্যে তুমি গো গো টু মানে যে কোনো পেজে তুমি যাতে, এটা দেখানোর জন্য তুমি একটা প্রথমে কন্ট্রোল প্লাস 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 বিভিন্ন রকম কন্ট্রোল কপি পেস্ট করে তুমি অনেকটা পেজ নিয়ে নাও। ওয়ার্ডে গিয়ে অনেক পেজ নিয়ে এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বিভিন্ন রকমের পেজ দেখো। এবার যখন কন্ট্রোল জি টিপতে দেবে একটা ফের একটা বক্স আসবে, তুমি টিপলে ওখানে 5 নম্বর পেজ কুইকলি জাম্প হয়ে সেই 5 নম্বর পেজে তোমাকে ওপেন করে দেবে। সেই বক্স কী ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস তুমি দেখতে পাবে কুইকলি। এই জন্য গো টু ব্যবহার করা হবে। বোটামে ফলো করো, এখানে বিভিন্ন রকমের কিছু আছে। পেজ পজিশান চেঞ্জ করতে কীভাবে হবে, সেকশন চেঞ্জ করা যাবে, পেজের যে মার্ক সে চেঞ্জ করা যাবে, বিভিন্ন রকম করতে পারবে। এটা বোটামের নিচে দেখে নাও, এটা আরও কিছু করতে হবে। গো টু রিপ্লেসমেন্ট ফাইন, এটা একটা বক্স পরে তার নিচেই আসে। এবার আমরা যাব 23 নম্বর শর্টকাট। ফিল হয়ে গেলে ফাইল হয়ে গেলে তারপরে সেভ করার জন্য কন্ট্রোল এস সেভ করার জন্য ডেস্কটপে সেভ করার জন্য এটা খুবই একটা ফাইলকে দুবার সেভ করার জন্য এই টিপস। কন্ট্রোল এ সেভ একবার হলো, এবার তুমি চাইলে কি না আবার সেভ হ্যাজ করবে, ডবল সেভ করে। ডবল সেভ করলে কিন্তু কন্ট্রোল এসে কিন্তু সেভ হয় না, তার জন্য সেভ হ্যাজ প্রয়োজন। সেই সেভ হ্যাজের শর্টকাটটা হলো F12 যখনই করবো আমরা তখন আমরা নতুন একটা বক্স ওপেন হবে, সেখানে ডবল সেভ করার জন্য মানে আবার একটা সেভ হবে সেভ হ্যাজের জন্য। এখানে তুমি বিভিন্ন রকম ফরম্যাট আছে, পিএসডি জেপিজি যে ফরম্যাটে রাখতে চাও না কেন সেই ফরম্যাটে রেখে তুমি সেভ করে দেবে। ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে খুব ব্যবহার করা হয় সেভ হ্যাজ F12। এবার 23 নম্বরের পরে আমরা 24 নম্বর শর্টকাট শিখবো কন্ট্রোল ও ওপেন। ফাইল ওয়ার্ডের মধ্যে এসে কোনো ফাইলকে আমরা ওপেন করতে চাই তখন আমরা সিলেক্ট মানে সেইগুলো কন্ট্রোল ও ওপেন করবো ব্যবহার হবে। সিলেক্ট করে ওকে টেপলেই কন্ট্রোল ও করলেই কিন্তু সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার আমরা যাবো কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। ফাইলকে ক্লোজ করার জন্য ধরতে হবে কোনো প্র্যাকটিক্যালি কোনো ক্লোজ করতে হবে না, যদি তুমি কন্ট্রোল ডাব্লিউ দিয়ে প্রেস করো। এটার খেলা আছে কন্ট্রোল ডাব্লিউ নিউ, এই কন্ট্রোল এন নিউ, কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। এই কন্ট্রোল ডাব্লিউ নিউ কন্ট্রোল ক্লোজ এটা এমএস ওয়ার্ডে গিয়ে তুমি এটা করতে পারো। এন ডাব্লিউ কন্ট্রোল দিয়ে করে দেখো, এটা খুবই একটা মজাদার। একটা ক্লোজ হয়ে যাবে, আবার চাইলে নতুন একটা ফাইল তৈরি হবে। এমএস ওয়ার্ডেতে ফাইলকে তুমি কন্ট্রোল ডাব্লিউ করলে ক্লোজ হবে, আবার কন্ট্রোল এন করলে নিউ ডকুমেন্টস তৈরি হবে। এটা আমার দেখ 25 নম্বর শর্টকাট কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ। এই ক্লোজটা অনেকেই কাজে লাগে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি ক্লোজ হয় না, মিনিমাইজ হয়ে থাকে। প্রোগ্রাম চালু থাকে, প্রোগ্রামের মধ্যে মিনিমাইজ হয়ে থাকে। কন্ট্রোলের আমার নিয়ে ওটা ফাইল চলে আসে। পুরোপুরি তুমি যদি চাও পুরো ক্লোজ করে দেবো সেটা আলাদা একটা আছে, সেটা আমরা শেখানো হবে পরবর্তীতে নেক্সট শর্টকাটে আছে। এবার আমরা শিখবো 27 নম্বর শর্টকাট। কোনো কিছুকে কপি করে মানে একই জিনিস অন্য জায়গায় ফের নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল সি কপি। সেখানে কপি করলে এবং যেখানে তুমি চাও সেই জায়গায় কারসার পয়েন্টার রেখে সেখানে পেস্ট করে দিলে কন্ট্রোল ভি, সেখানে করলে সেখানে তুমি কপি পেস্ট করতে পারবে। এই জন্য 26 নম্বর শর্টকাট ছিল কন্ট্রোল সি কপি। এবার ডেস্কটপেতে কোনো কপি পেস্ট রেখে অন্য ফাইল সিলেক্ট রেখে কন্ট্রোল সি ভি করে দেখো অন্যদিকে আরও নতুন একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে ডেস্কটপে। ওটা কিন্তু ফাইলকে সিলেক্ট রেখে কন্ট্রোল সি ভি পেস্ট কপি পেস্ট করতে পারবে। তবে কি আমরা 26 নম্বর শিখলাম কন্ট্রোল সি, এবার 27 নম্বর শিখব কন্ট্রোল ভি পেস্ট। এই পেস্টটা যেখানে করবে সেখানে কারসার পয়েন্টে রাখলে ভালো হয়, এবং ডেস্কটপে করলে পাশে একটা নতুনত্ব তৈরি হয়ে যাবে একই সেম জিনিস। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি যে কপি পেস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা কম্পিউটার যে চালায় যে অপারেটর করে তাকে অবশ্যই জানা দরকার। এ কখনোই জানে না যে সে কখনোই কম্পিউটার চালাতে পারবে। কম্পিউটারের হার কাজ সমস্ত কাজে এই কপি পেস্ট থাকবে, এবং যে কোনো সমস্যা যে কোনো ওয়েবসাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই কপি পেস্ট ব্যবহার করা হয়। 28 নম্বর যে শর্টকাটটা আমরা শিখবো এমএস ওয়ার্ড বা প্যারাগ্রাফ লেখার সময় কোনো লেখা ফেললাম, আমাদের যা লাস্টে খেয়াল করলাম যে আমাদের প্যারাগ্রাফ লেখার সময় নিজের ইচ্ছা মতো লিখে গেলাম, পরে গিয়ে দেখলাম আমাদের সেই ক্যাপসুল লক করাও হয়নি, ক্যাপসুল অন করাও হয়নি। যে কোনো কারণবশত আমাদের এটা মনে ছিল না ক্যাপসুল লক অনের ব্যাপারে। সমস্ত লেখাগুলো সব ছোটো হাতের হয়ে গেছে, স্মল লেটার হয়ে গেছে। দেখো সেটাকে আমাদের ক্যাপিটাল লেটার কীভাবে করবো। পুরো টোটাল প্যারাগ্রাফকে সিলেক্ট রাখতে হবে, সিলেক্ট রেখে চেঞ্জ কেস বলে একটা অপশান আছে। এই 28 নম্বর এতে আমরা শিখবো চেঞ্জ কেস চেঞ্জ করা, টগল কেস, স্মল কেস, এইসব কেসকে চেঞ্জ করবো। আপার কেস, লোয়ার কেস, টগল কেস, এভাবে চেঞ্জ আছে। চেঞ্জ কেস করলে চেঞ্জ হবে। এটা আমরা শর্টকাটের মাধ্যমে কীভাবে করবো, সিলেক্ট রেখে শিফট F3 এরকম। শিফট F3 করলে হয়তো আপার কেস আসবে, শিফট F3 করলে লোয়ার কেস আসবে, শিফট F3 করলে একই কি বারবার প্রেস করে দেখলে বারবার রকমের আসে।
তাই এই যে আমাদের কেস চেঞ্জ করার জন্য শিফট F3 এটা করলে খুবই কেস চেঞ্জ করতে পারবো। 29 নম্বর যে শর্টকাটটা আমরা সবাই জানি, কন্ট্রোল নিউ, এটা নতুন কিছু তৈরি হবে সবাই জানে। তাহলে 28 29 শেখা হয়ে গেল। F3 দিয়ে চেঞ্জ কেস এবং কন্ট্রোল দিয়ে নিউ। এবার আমরা 30 নম্বর শর্টকাটটা শিখবো। কি 30 নম্বর শর্টকাটটা শিখবো Ctrl+P প্রিন্ট। কোনো ফাইলকে ধরে বা সিলেক্ট রেখে তুমি চাইলে তাকে প্রিন্ট করতে চাও, তাই প্রিন্ট করার জন্য কি Ctrl+P যখন দেখবে প্রিন্ট অপশান চলে আসবে, সেই প্রিন্ট অপশানে প্রিন্ট প্রিভিউ দেখবে। সেই প্রিন্ট প্রিভিউতে তুমি কেমন চাও, পুরোভাবে কী সেট আপ করতে চাও, সেটা তোমার আসলে একটা অরিজিনালি পেজকে কীভাবে রাখতে চাও, আরে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল কীভাবে রাখতে চাও, কীভাবে কী করতে চাও, পেজের কোন দিকে কীরকমভাবে লেখাটা আসছে, সে প্রিন্ট প্রিভিউটা Ctrl+P থেকে প্রিন্ট প্রিভিউ দেখে তারপর ফের এন্টার করলে কিন্তু তোমার যদি প্রিন্টার মেশিন কানেক্ট থাকে এদিক থেকে তোমার প্রিন্ট আউট হয়ে যাবে। 31 নম্বর যে শর্টকাটটা আমার সঙ্গে Ctrl+W। এর আগে কিন্তু আমরা Ctrl+W শিখেছি, কিন্তু এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। Ctrl+W করলে ক্লোজ হয়, কিন্তু কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম কিন্তু ক্লোজ হয় না। আমরা ধরো ওয়ার্ডে আসি, ওয়ার্ডেই থেকে যাব, মিনিমাইজ হয়ে যাবে। স্কেলে আসি, স্কেলেই থেকে যাব, সেই ফাইলটাই শুধু ক্লোজ হয়ে যাবে Ctrl+W করলে। কিন্তু আমরা চাই কি, তার জন্য তুমি 31 নম্বর শর্টকাটকে ফলো করো, Alt+F4, Alt+F4 এক্সিট, পুরোপুরি ডেস্কটপের মধ্যে চলে আসবে। সেই প্রোগ্রামকে ক্লোজ করে একেবারে তুমি চলে আসবে ডেস্কটপে। অনেক সময় হ্যাং হয়ে যায় কম্পিউটার, তখন চাও কীভাবে কী করবো, কোথায় ক্লোজ হচ্ছে না, কোথায় কিছু হচ্ছে না, মিনিমাইজ হচ্ছে না, তখন Alt+4 কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস। টোটালি সেই প্রোগ্রাম অফ হয়ে পুরোপুরি বাইরে চলে আসবে। সিলেক্ট ফাইল করে তারপর Ctrl+W করলে ক্লোজ হবে, কিন্তু Alt+W করলে পুরোপুরি তুমি বাইরে চলে আসবে, পুরো ডেস্কটপে তুমি আগের মতো চলে আসবে। তাই আমরা এখানে কী শিখলাম, কিন্তু শর্টকাটটা Alt+F4। এবার আমরা 32 নম্বর শর্টকাট শিখবো। ধরো কেউ তোমাকে বললো মাউস ছাড়াই তোমাকে কিবোর্ড দিয়ে কাজ করতে হবে, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডে তোমাকে মাউস ছাড়াই কাজ করতে হবে, তখন তুমি কীভাবে কী করবে, বা অ্যাডাব ফটোশপেও কোনো কাজ করতে হবে, পেজ মেকারও কাজ করতে হবে, সমস্ত সফটওয়্যারগুলোতে তোমাকে মাউস ছাড়া কাজ করতে হবে। তখন তুমি তো বলতে পারবে মাউস ছাড়া তো কাজ করাই নাमुमकिन है, कैसे करेंगे काम, तभी एक आइडिया है मेरे पास। অবশ্যই তুমি বলবে হ্যাঁ করতে পারবো। কী করে করবে সেটা বলা হচ্ছে, আল্ট বোতাম প্রেস করবে। যে কোনো অপশানের মধ্যে গিয়ে, ওয়ার্ডের মধ্যে গিয়ে ধরো তুমি আল্ট বোতাম প্রেস করলে সঙ্গে সঙ্গে দেখবে তুমি কি হোমের জন্য এইচ, ইনসার্টের জন্য এন, ভিউর জন্য ভি, বিভিন্ন রকমভাবে তুমি শর্টকাট পেয়ে যাবে। তখন ফের যখন ভি প্রেস করবে আবার একটা যে অপশান আসবে রিবন, আবার যে আসবে সে সমস্ত কিছু শর্টকাট কিন্তু আল্ট বাটন দিয়ে সেটাতে দেখতে পাচ্ছি। যখনই যে কি প্রেস করবে তখনই সবাইকে রিপ্লেসমেন্ট জন্য এই আর, এইচ, এমনভাবে সি থেকে ক্রপ, যখন যেটা তুমি চাইবে আল্ট প্রেস করলে সব কিছু হাইলাইট হয়ে যাবে, তাহলে সে আন্ডারলাইন লেখা থাকবে এবং লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। এটা কিন্তু আল্টের বিশাল একটা গুণাগুণ। এইভাবে তুমি ফন্ট কালার, ফন্ট সাইজ বিভিন্ন কিছু তুমি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবে, তার জন্য আল্ট বাটন প্রেস করতে পারবে। এবার আমরা শিখবো 33 নম্বর শর্টকাট, আল্ট ট্যাব। সুইচ বাটনের মতন একটা কাজ হবে, আল্ট ট্যাব। এটাকে আমরা প্রেস করে দেখবো কি কোনো প্রোগ্রাম চালু করা আছে, সেই প্রোগ্রামকে আল্ট ট্যাব করে সুইচ করবো। যত প্রোগ্রাম উইন্ডোজ আছে সেই প্রোগ্রামগুলোকে আমরা সুইচ করার জন্য আল্ট ট্যাব প্রেস করব। সুইচ বোতাম আল্ট ট্যাব, এটা খুবই গুরুত্বপূর্ণ, চালু আছে সব ট্যাব দিয়ে ওপেন করতে পারবে। এটা করার আগে কি করবে, একসাথে 2-4টে সফটওয়্যার প্রোগ্রামকে চালু রেখে দেবে। যখন চালু রাখবে তখন আল্ট ট্যাব করলে একটা সুইচের বোতাম কাজ হবে। আল্ট ট্যাব বোতামটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমরা 34 নম্বর শর্টকাটটা টিপবো। 34 নম্বর শর্টকাটটা যেটা আছে কম্পিউটারের প্রপার্টি দেখার জন্য আমরা উইন্ডোজ প্লাস দিয়েছিলাম। উইন্ডোজ প্লাস যখন আমরা প্রেস করেছিলাম, দেখো তুমি একটা প্র্যাকটিক্যালি কম্পিউটারের ফাইল প্রপার্টি, কোন র্যাম আছে, কী আছে, সবগুলো আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আমরা এবারে অন্যরকম দেখবো। কোনো একটা ওয়ার্ডের মধ্যে বা স্ক্রিনের মধ্যে ফাইলকে সিলেক্ট করো। ফাইল সিলেক্ট করে আমরা 34 নম্বর যে শর্টকাটটা শিখবো, আল্ট এন্টার টিপলেই কিন্তু ওপেন হয়ে যাবে একটা প্রপার্টি বার। এটা কীভাবে, ফাইলের কত এমবি, ফাইলটা কীভাবে তৈরি করা আছে, ফাইলটার প্রপার্টি কোথায়, সমস্ত কিছু পাইবে। ফাইল সাইজ সিলেক্ট ইত্যাদি করার জন্য আল্ট এন্টার কিন্তু আমরা ভালো মারাত্মক একটা শর্টকাট। আগে যে দেখেছিলাম উইন্ডোজ প্লাস, এটা আমরা কম্পিউটারের প্রপার্টি দেখতে পেয়েছিলাম, কিন্তু আল্ট এন্টার এটা ফাইল কত এমবি কোথায় সেটা দেখার জন্য আমরা দেখব। 35 নম্বর শর্টকাট থেকে আমরা অনেক কিছু শিখবো। এখন আমরা এই পর্যন্তই থাক। 35 নম্বর শর্টকাটে অনেক কিছু আছে, হোম ট্যাব,
যে ট্যাবগুলো আমাদের সাধারণত ব্যবহার হয় না সেই ট্যাবগুলো হোম, ইন্ড, ব্যাক স্পেস, ডিলেট, শিপ, ইন্ড এগুলো শিখবো একের পর এক। এখানে মোটামুটি একটা তোমার প্যারাগ্রাফ নিয়ে নেবে সমান সমান RAND স্কোয়ার ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট দিয়ে ইন্টার করে একটা প্যারাগ্রাফ নিয়ে নিলে তারপরে সেটাকে তুমি তোমার নিজের মতো হ্যান্ডেল করার জন্য একটা প্রথমে একটা কার্সার রেখে দেবে এবং সেই কার্সারকে তুমি হোমে চাইলে বিগ ইন লাইনের শুরুতে চাইলে হোম বাটন করবে, ইন টু লাইনের শেষে চাইলে ইন্ড বোতাম প্রেস করবে। এভাবে হোম, এন্ড বিভিন্ন রকমের এই যে পেজ ডাউন, পেজ স্ক্রল সমস্ত কিছু আমরা শিখবো। আমরা যাতে করে ইউজফুল যে শর্টকাটগুলো 35 পর্যন্ত শিখেছি এর পরের শর্টকাটগুলো আমরা শিখবো। এর পরের শর্টগুলো খুবই সহজ, এগুলো খুবই প্র্যাকটিস করলে খুবই হাতে এসে যাবে, কোনো অসুবিধা নেই। হোম, কন্ট্রোল, ব্যাক স্পেস, ইন্ড বোতাম, ইনসার্ট বোতাম, সেভ দিয়ে বিভিন্ন রকম এইসব যে নিউমেরিক্স কিগুলো সেই কিগুলোকে আমরা দেখব। তার মধ্যে 36 নম্বর কি হলো কন্ট্রোল প্লাস হোম বিগিন অফ দ্য পেজ, মানে পেজের প্রথমে আসবে। ভালো করে দেখো, তুমি একটা প্রথমে নোটপ্যাডে গিয়ে বড় প্যারাগ্রাফ নাও RAND করে, তারপরে কি করবে, যখনই তোমার হোমে চাও কন্ট্রোল M চাপে দেখবে পুরো হোমে চলে আসবে, মানে প্রথম ফার্স্ট চলে আসবে তোমার কার্সার পয়েন্ট। 37 নম্বর শর্টকাট, তুমি চাইলে কি যে সে তুমি নিচেই চলে যাবে, পুরো ফুল নিচে যখন তুমি চাও তখন কন্ট্রোল ইন টিপলে এন্ড টু দ্য পেজের পুরো শেষে চলে যাবে। এগুলো ছিল পার্টিকুলারলি লাইন নাম্বার অনলি ইন হোম দিয়ে এগুলো করা হবে। এবার আছে পেজ ডাউন, পেজ আপ ডাউন, এগুলো কিন্তু খুব স্ক্রল বারের মতন এই নোটপ্যাডে বা অনেক জায়গায় কাজ করে পেজ আপ ডাউনগুলো। এবার আমরা দেখব 37 পরে 38 নম্বর শর্টকাট ইনসার্ট আর ডিলিট। এটা খুবই মারাত্মক, এটা এক্সেলে আমরা দেখব। এক্সেলে কোনো সেলে কোনো লেখা লিখতে গেলে সেই লেখাটা আমরা কি করে, ধরো একটা ল্যান্ডমার্ক বলে একটা লিখলাম একটা সেলের ভেতরে, সেই লেখা সেখানেই থাকবে, সেটাকে আমরা ইনসার্ট যদি প্রেস করে রাখি তাহলে কি হবে, সেই ইনসার্ট প্রেস করে রাখলে আমাকে আর মানে ল্যান্ডমার্কটা ইরেজ হয়ে যাবে, নতুন কোনো কিছু লিখলে পরপর ওভারল্যাপ হবে না লেখা। আর যদি ইনসার্ট না টিপে রাখি তাহলে না প্রেস করা থাকে তাহলে কি হবে, ওটা মানে কোনো ওভারল্যাপ হবে না, ডাইরেক্টলি ল্যান্ডমার্ক থেকে যাবে, আবার একটা নতুন কিছু লেখে নতুন কিছু সেটাও হয়ে যাবে। কিন্তু ইনসার্ট টাইপ লেখে সেটা হবে না, সেখানে আর কি রিনেম হিসাবে আপলোড হবে। ইনসার্ট অন হলে ওভারল্যাপ হবে, আগে নতুন লেখা হবে। আর ইনসার্ট অফ হলে ওভারল্যাপ হবে না, আগের লেখা কিন্তু সরে ইরেজ হয়ে যাবে। এইটাই হচ্ছে ইনসার্টের কাজ। ইনসার্টকে দেখলাম, এবার আমরা দেখব ডিলেট দিয়ে কি দেখব। ডিলেট বা ব্যাক স্পেস, এটা কি, ধরো তোমাকে একটা নোটপ্যাডে অনেকটা নোট আছে, সেখানে তুমি এই একটা নোটের সামনে কার্সার পয়েন্ট রেখে দিয়ে ডিলেট প্রেস করতে থাকো, দেখো কি হয়, রাইট সাইড থেকে ওয়ার্ড ডিলেট হয়ে যাবে, রাইট সাইড থেকে ডিলেট হয়ে যাবে, একটু একটু করে মানে আর কি সুন্দরভাবে রাইট সাইড থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যখন ব্যাক স্পেস টিপবে তখন দেখবে কি হবে, পিছন দিক থেকে লেফট সাইড থেকে একটা করে ডিলেট হয়ে যাচ্ছে। এটার কাজ হলো কি, যদি আমরা শুধু ডিলেট টিপি তাহলে রাইট সাইডে যে তোমার ওয়ার্ড আছে সেই রাইট সাইড থেকে একটা কমবে, আর যদি আমরা ডাইরেক্টলি যদি আমরা পিছনে গিয়ে মানে ব্যাক স্পেস করি একটা করে কাটবে। তো ডিলেটের ডিলেট এবং ব্যাক স্পেসের কাজটা আমরা শিখলাম। এবার যদি এটা কন্ট্রোল দিয়ে কাজ করি তবে আরও একটা মজাদার জিনিস হবে। যদি রাইট সাইড বা লেফট সাইড পুরো ওয়ার্ডকে একসঙ্গে ডিলেট করতে চাই তাহলে 28 নম্বর 39 নম্বর শর্টকাট, সেটা হলো তোমাকে কার্সার পয়েন্টটা রাখতে হবে একটা কোনো ওয়ার্ডের পাশে রেখে কন্ট্রোল ডিলিট যখন তুমি টিপবে তখন ফুল ওয়ার্ড ডিলিট হবে, সামনে থেকে কার্সার রেখে করবে, এটা সামনে কার্সার রেখে তবে ডিলিট করলে তবে ভালো বোঝা যাবে, একটা করে ওয়ার্ড চলে যাবে। কন্ট্রোল ব্যাক স্পেস দেখবে ফুল ওয়ার্ড ডিলিট হয়ে যাবে, তখন পিছন থেকে কার্সার থেকে রাখবে, পিছন থেকে আউট হয়ে যাবে। আগে যেরকম আমরা দেখলাম ব্যাক স্পেস পিছন থেকে হয় এবং ডিলিট সামনে থেকে হয়, এটা এই জন্যই কাজ করে ব্যাক স্পেস ডিলিট। এবার কন্ট্রোলের সাথে দিলে কি হয় সেটা আমরা দেখে নিলাম। আমরা 35 থেকে 37, 37, 48 পর্যন্ত যে শর্টকাটগুলো দেখলাম, কি হোম করলে কি এন্ড অফ দ্য পেজ ডাউন, পেজ আপ অ্যান্ড পেজ ডাউন হবে হোম এন্ড এগুলো দিয়ে, এবং কন্ট্রোল হোম দিলে বিগিন অফ দ্য পেজ, কন্ট্রোল এন্ড দিলে এন্ড অফ দ্য পেজ, এবং
38 মানে 38 নম্বর শর্টকাট হয় কন্ট্রোল ব্যাক স্পেস, এটা ডিলিট ওয়ার্ড অফ দ্য লেফট সাইড কার্সার। আর 39 নম্বর শর্টকাট কন্ট্রোল ডিলিট ওয়ার্ড অফ দ্য রাইট সাইড কার্সার। তাহলে 40 নম্বর শর্টকাট কি আছে, কন্ট্রোল শিফট রাইট সাইড লেফট সাইড, এভাবে সিলেক্ট রাইট সেপারেট রেখে তোমরা দেখবে। এটা খুবই আরও একটা মজাদার জিনিস 40 নম্বর শর্টকাট, যেটা আমরা কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে দেখবে এবং কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিয়ে দেখবে। সিলেক্ট রাইট এবং সিলেক্ট লেফট টেক্সট, এটা খুবই মজাদার। কন্ট্রোল শিফট দিয়ে দেখবে, কন্ট্রোল শিফট দিয়ে কার্সার পয়েন্ট এক জায়গায় রাখবে, কন্ট্রোল শিফট একবার রাইট অ্যারো দিয়ে দেখবে, কন্ট্রোল শিফট লেফট অ্যারো দিয়ে দেখবে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। এটা সিলেক্টের ব্যাপারে হয়। অনেক সময় কী হয়, কন্ট্রোল শিফট ডাউন বোতাম দিয়ে থাকলে একের পর প্যারা 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 করে মানে সিলেক্ট হয়। আবার ওপরে দিয়ে করতে গেলে কন্ট্রোল শিফট আপ অ্যারো, আপ ডাউন রাইট সাইড, এই 3টে অ্যারো দিয়েও কিন্তু খুবই মজাদার কিছু জিনিস টিপস করা যায়। এই যে আপ ডাউন বা বিভিন্ন হোম ইনসার্ট, এই বোতামগুলোর কোনো কাজই আমরা জানতাম না, এগুলো জেনে রাখা দরকার। এগুলো ইউজফুল শর্টকাট, এগুলো অনেক কাজের সুবিধা হয়। যে কন্ট্রোল শিফট রাইট অ্যারো, এটা করলে ওয়ার্ডকে সিলেক্ট করে রাইট হবে। কন্ট্রোল শিফট লেফট অ্যারো, লেফট সাইড দিয়ে সিলেক্ট হবে। ধরো প্যারাগ্রাফ নিচে কার্সার রেখে তুমি পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করতে চাও, তখন কী করবে, কন্ট্রোল শিফট হোম, পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। এটাও একটা মজাদার জিনিস। কন্ট্রোল শিফট হোম টেবিলে পুরো প্রথম চলে আসবে, কন্ট্রোল আর শিফট হলে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে উপরে যদি কার্সার রেখে তুমি কন্ট্রোল শিফট ইন টেপো, পুরো পৃষ্ঠাটাই কিন্তু ওপর থেকে সিলেক্ট হয়ে যাবে, সেই পুরোটাই সিলেক্ট হবে। এবং তুমি কন্ট্রোল এ টেপলেও তো পুরোটাই সিলেক্ট হবে। তবে এটা কি জানা দরকার, এটা মজাদার জিনিস একটা। কন্ট্রোল আপ ডাউন অ্যারো করতে হবে, এইভাবে করলেও তুমি হবে। কন্ট্রোল আপ অ্যারো করলে কি একটি প্যারাগ্রাফ সিলেক্ট হবে, মজাদার। ডাউন অ্যারোতে সিলেক্ট করলে এমনই করা যাবে। এবং সিলেকশানে বিশাল হেল্পফুল, এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে এইগুলো শর্টকাটগুলো কাজ হয়। আপ ডাউন রাইট অ্যারো দিয়ে সব কিছু কন্ট্রোল শেপ দিয়ে করতে পারবে। ফাইনালি কী ব্যবহার করে দেখো, ফিনান্সিয়াল কি ব্যবহার করে আমরা এগুলো দেখলাম। ফিনান্সিয়াল কি বলা হয় এগুলো। 41 নম্বর শর্টকাটে যাব। F1 বেশি ইউজ হয় না, তবে বেকিংয়ের ক্ষেত্রে F1 হেল্প, একটা এমএস ওয়ার্ড হেল্প অপশান বলে একটা অপশান চলে আসে, এটা হেল্প। F5 কিন্তু মানে যে উইন্ডোজ 11 এখন এসছে, F5 করতে কাজ হয় না, F5 রিফ্রেশটা। কিন্তু আগে যে উইন্ডোজ 10 ছিল সেখানে খুবই ভালো হয়। F5 থেকে রিফ্রেশ করা যায়, এটা বারবার ডেস্কটপে এসে রাইট ক্লিক করেও তুমি রিফ্রেশ করতে পারো, তবে F5 থেকে ডাইরেক্টলি রিফ্রেশ হয়ে যায়, এটাও খুব মজাদার জিনিস। কন্ট্রোল জি Q2, এটা তো দেখা হয়েছে, ওপেন হবে। ফাইন্ড F5 দিয়ে ইমেজ ওয়ার্ডে গিয়ে দেখো, প্রেস করলে Q2 ওপেন। এবার আমরা দেখবো 44 নম্বর শর্টকাট F7, এটাও কিন্তু খুবই একটা ভালো জিনিস। অনেক সময় আমরা ওয়ার্ডে লিখতে গেলে কোনো কিছু ভুল লিখে ফেললে তার নিচে কিন্তু লাল একটা আন্ডারলাইন চলে আসে। সেই লাল আন্ডারলাইন যখন চলে আসে, সেখানেই তুমি কার্সার পয়েন্ট রেখে কার্সার পয়েন্টকে ওখানে রাখবে। রেখে কিন্তু F7 যখন প্রেস করবে, দেখবে সঙ্গে সঙ্গে একটা গ্রামার স্পেলিং ভুল বলে একটা মিস্টেক হয়ে গেলে সেই গ্রামার হিসেবে তোমার সাইডে একটা দেখাবে যে এই বাক্যটা দেবে না ওই বাক্যটা দেবে, কোডটা দেবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমার তাহলে এটা ভুল হয়েছে, এটা ঠিক করে নিতে হবে। তাই হেল্পের জন্য খুবই F7 স্পেলিং গ্রামার চেঞ্জিং করার জন্য খুবই সুন্দর। ভুল বাক্য ঠিক করা যায়, গ্রামে দেখা যায়। স্পেলিং ভুল লিখলে তখন এটা ব্যবহার করা যায়। ভুল বাক্য নিচে রেড কালার চলে আসবে, আর তখন তুমি এটা F7 দিয়ে সেটাকে চেঞ্জ করে নিতে পারবে। আমরা শিখবো 35 নম্বর শর্টকাট ফাইল নেম পরিবর্তন করার জন্য। তুমি ডেস্কটপে আসো, এসে কোনো ফাইলে একটা নাম আছে, সেখানে সেই ফাইলকে সিলেক্ট রাখবে। সিলেক্ট রে F2 টিপলে কিন্তু রিনাম বলে একটা অপশান চলে আসবে, সেখানে ইচ্ছে মতো তোমার ফাইলের নামকে আবার চেঞ্জ করতে পারবে। ফাইল ফোল্ডার নামকে চেঞ্জ করার জন্য F2 খুবই একটা কার্যকারী। এক্সেলের ক্ষেত্রে এটা F2 কাজ হয়, এক্সেলের ক্ষেত্রেও এটা। তবে F2 এটা ফাইল পরিবর্তন করার জন্য করা হলো, দিয়ে চেঞ্জ করতে পারবে। এবার এক্সেলের মধ্যে যেটা দেখো আমরা কি কোনো সেলে লেখা আছে যে এডিট করার জন্য F2 করলে কার্সার পয়েন্ট ওই জায়গায় চলে যাবে। এটা আমরা মানে ফাইল ফোল্ডারের নাম তো চেঞ্জ করা যায় F2 কিন্তু প্রচুর কাজ আছে। আবার এক্সেলে গেলে কী হয়, কোনো একটা সেলে ধরো আমরা লিখছি, সেই লেখাটা কিন্তু আমরা এন্টার দিয়ে দিলে অন্য জায়গায় চলে যাবে। সেখানে আমার সেই সেলে আসতে গেলে আবার মানে খুব সমস্যা। সেই জন্য F2 করলে সেখানে কিন্তু এডিট অপশান বলে একটা অপশান আসবে, মানে সেখানে যে কোনো কারেকশন করতে কোনো ভুল হয় সেটা কেটে আবার সেখানে কার্সার পয়েন্টে চলে আসবে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে F2-র কাজ। এক্সেলের ক্ষেত্রে সেলে কোনো কিছু লেখা এডিট করার জন্য F2 করলে কার্সার পয়েন্ট চলে যাবে এবং এডিট করে নাও। নয়তো দেখো লিখতে গেলে আগে লেখা আউট হয়ে যায়, কিন্তু F2 করলে সেখানে কোনো আউট হবে না, বিশাল কার্যকারী। লেখাগুলো আউট হয়ে যাবে F2 যদি না করো। আগে লেখা রেখেও তুমি যদি চাও তাহলে এটা F2 এক্সেলে কোনো সেলে লিখে তাহলে করতে পারবে। অ্যাক্টিভিটি সেল আপনি F2 এডিট হবে।
তাহলে 45 নম্বর যে সেলটার নাম হলো কি F2 এডিট অ্যাক্টিভ সেল। এডিট অ্যাক্টিভ সেল এক্সেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। F12 সেভ অ্যাজ কিন্তু এটা আরও কিছু ফাইনাল কাজ আছে, এগুলো প্রায় ট্যালি ফটোশপ কোনোটাতেই বেশি ব্যবহার করা হয়। তাহলে অ্যাপটা সেভ অ্যাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ট্যালি এটা আরও ব্যবহার করা হয়, তবে বেসিক কি কম ব্যবহার করা হয়, বেশিরভাগ ডিফিকাল্ট এগুলো খুবই F12 কাজ হয়। এবার আমরা দেখো 46 নম্বর শর্টকাট Ctrl+F10 রিস্টার ম্যাক্সিমাম। এটা স্ক্রিনকে ছোটো বড়ো করার জন্য মজাদার জিনিস। Ctrl+F10 একবার রিস্টার ম্যাক্সিমাম এগুলো হলে খুবই মানে স্ক্রিনকে ছোটো বড়ো হতে দেখতে হবে। রিস্টার ম্যাক্সিমাম Ctrl+F10 আর বেশি নেই, দুই একটা বাকি আছে, এই 2-3টে আমরা বলবো। এগুলো কিন্তু খুবই ইউজফুল। Ctrl+Shift+Delete পারমানেন্ট ডিলিট মানে কোনো ফাইলকে তুমি সিলেক্ট রেখে যে শিফট ডিলিট করো, সেখানে কিন্তু একটা অপশান আসবে, আর ইউ শিওর পারমানেন্ট ডিলিট। হ্যাঁ, তখন কিন্তু আর কোথাও এটা পাবে না। শিফট ডিলিট করলে পুরো শেষ, খতম হয়ে যাবে, আর আসবে না কোনো দিন। কিন্তু শুধু তুমি যদি ডেস্কটপে গিয়ে ফাইলকে ডিলিট করার জন্য আমরা কী করি, শর্টকাট কি বা যে কোনোভাবে আমরা সিলেক্ট করার জন্য ডিলিট করে দেই, সেটা ডিলিট করলে কিন্তু রিসাইকেল বিনে পরে আমরা এক সময় পাবো। কিন্তু যদি তুমি শিফট ডিলিট করে দাও, আর ইউ শিওর ডিলিট এই অপশানটা আসবে, তখন তুমি ওকে টেপলে কোনো দিন আর সেই অপশানকে তোমরা আর পাবে না। তো রিসাইকেলে রাখতে চাও না পুরোপুরি ডিলিট করতে চাও, সেই হিসাবে তোমাদের ইচ্ছা মতো তুমি যেটা করতে পারো সেটা করবে। এটা খুবই শিফট ডিলিট একটা কার্যকারী 47 নম্বর যে শর্টকাট। তারপর 48 নম্বর শর্টকাট স্ক্রিন রেকর্ডার স্ক্রিনশট, যেটা আমরা মোবাইলে খুবই ব্যবহার করি স্ক্রিনশট, কিন্তু কম্পিউটারে কীভাবে আমরা স্ক্রিনশট নেবো, সেখানে এটা তো খুবই মারাত্মক জিনিস। উইন্ডোজ কি প্লাস প্রিন্ট স্ক্রিন টিকলে কিন্তু একবার লাইটটা ব্লিঙ্ক হয়ে যাবে, স্ক্রিনটা ব্লিঙ্ক হয়ে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে যাবে। সেখানে তুমি MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট যেখানে গিয়ে তুমি Ctrl+V পেস্ট করলে কিন্তু পেয়ে যাবে। আরও কি, যদি তোমাকে না পাওয়া যায় তখন তুমি অপশানে চলে যাবে, অপশানে গিয়ে স্ক্রিনশট বলে অপশান আছে, সেই স্ক্রিনশট অপশানে গিয়েও তুমি পেয়ে যাবে। লোকেশান ফাইলের মধ্যে যে লোকেশানগুলো থাকে, পিকচার সেই লোকেশান গিয়ে স্ক্রিনশট সেখানে তুমি পেয়ে যাবে। আর যদি Ctrl+V করো সেখানে সাথে সাথেই পেয়ে যাবে, অন্য সময় হলে তুমি সেটা পেয়ে যাবে। স্ক্রিনশট খুব গুরুত্বপূর্ণ জিনিস। 48 নম্বর 49-50 এই যে স্ক্রল লক এবং প্রিন্ট স্ক্রিন দুটো ফাইলে আসে, এটা 49 নম্বর। এবং 25 নম্বরে স্ক্রল লক। এটা স্কেলে গিয়ে দেখো, স্ক্রল লক করলে কী হবে, কিবোর্ড এর দিকে দেখে স্ক্রল লক থাকলে স্ক্রলে একটা অপশান থাকে নিচের দিকে, স্ক্রল লক থাকলে সেগুলো লকে থাকবে। এটা কি, যখন তুমি যে সেলে আছে সেই সেলে কিন্তু লক হয়ে থাকবে, সেটার ওপর নিচে হবে না। এটা স্ক্রল লকটা করে দেখবে, এটাও খুবই মজাদার। আপ ডাউন হবে মানে স্ক্রল হবে, কিন্তু সেই সেল থেকে কিন্তু তোমার সেই পয়েন্টটা নড়বে না। তখন আবার স্ক্রল হটিয়ে দিয়ে স্ক্রল লক হটিয়ে দিলে আবার নড়বে। তাই স্ক্রল লকটা আগে করে দেখবে। 25 নম্বর শর্টকাট। এই বলতে আমরা আমাদের যে 50টা শর্টকাট এই কম্পেয়ার করে ফেললাম। এই যে শর্টকাটগুলো আমরা দেখালাম, এগুলি হয়তো ইজি মেথড, কিন্তু মনে রাখলে কি এক সময় এমন সময় কাজে লাগবে, এবং এগুলো যখন তুমি তোমাকে অন্য কোনো ছাত্রদেরকে দেখাবে, তখন বলবে এই কোথায় শিখেছিস, কোথায় পেয়েছিস, কিন্তু তোমাকে বলবে কম্পিউটারে সুপার ফাস্ট হয়ে যাবে। কিন্তু এই জন্য আমরা এই 50টা শর্টকাট, এইভাবে আরও শর্টকাট আমরা শিখতে থাকবো অনেক কিছু।